Hello dear students, welcome to BPS Commerce Guide. এই পার্টিকুলার ভিডিওতে আমরা লিকুইডিটি রেশিওর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ কারেন্ট রেশিও কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো লিকুইডিটি রেশিওর একটা খুব ইম্পর্টেন্ট রেশিও হচ্ছে কারেন্ট রেশিও ক্যালকুলেট করা। কারেন্ট রেশিওকে চলতি অনুপাত বা কার্যকরী মূলধনের অনুপাত অথবা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কিন্তু বলা হয়ে থাকে। তো সবার ফার্স্ট আমরা জানবো যে কেন কারেন্ট রেশিও ক্যালকুলেট করা হয়। তো রেশিও ক্যালকুলেট করার আগে আমাদেরকে এটা জানতে হবে কারেন্ট রেশিও কেন ক্যালকুলেট করা হয়। তো এর পারপাসটা কি, কারেন্ট রেশিও ক্যালকুলেট করার পারপাস কি? বেসিক্যালি এটা শর্ট টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি, কোম্পানির শর্ট টার্মে মানে স্বল্পকালে স্বল্পমেয়াদী আর্থিক অবস্থা বোঝার জন্য কারেন্ট রেশিও ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তো কি বলতে চাইছে এবার রেশিওটার ডেফিনেশনটা পড়ে নেওয়া যাক। বলছে measures a company's ability to pay its short term obligation, that means short term liability with its short term assets। তো কোম্পানির এবিলিটি মানে কোম্পানির ক্ষমতা দেখা হয় যে সে তার শর্ট টার্ম যে অব্লিগেশন মানে শর্ট টার্ম যে লায়াবিলিটি রয়েছে সেই শর্ট টার্ম লায়াবিলিটি কি সে পে করতে পারবে। কি করে না, শর্ট টার্ম অ্যাসেটসকে সে যদি এখনই বিক্রি করে দেয়, তার সমস্ত শর্ট টার্ম অ্যাসেট যদি বিক্রি করে দেয়, তাহলে সেই বিক্রি করে দেওয়ার পর সেই কোম্পানি কি তার শর্ট টার্ম অব্লিগেশন যা রয়েছে সেটা কি পে করে দিতে পারছে, মানে লায়াবিলিটি যা রয়েছে সেটা কি পে করে দিতে পারছে, সেইটা এই পার্টিকুলার রেশিওর মাধ্যমে ক্যালকুলেট করা হয়। তাহলে এই রেশিওটা যত হায়ার রেশিও ইন্ডিকেট করবে দ্যাট মিনস কোম্পানির লিকুইডিটি পজিশন তত বেটার হবে। ঠিক আছে, হায়ার রেশিও মিনস কোম্পানি তত বেশি কি করবে না, বেশি তার লিকুইডিটি রয়েছে, মার্কেটে লিকুইডিটি কি রয়েছে, বেশি রয়েছে। এর একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক রয়েছে দ্যাট ইজ 2:1। তো বেঞ্চমার্ক দ্যাট মিনস আদর্শ মান, লিকুইডিটি বা কারেন্ট রেশিওর একটা বেঞ্চমার্ক রয়েছে 2:1। আদর্শ মান কত না, লিকুইডিটি রেশিওর আদর্শ মান হচ্ছে বা কারেন্ট রেশিওর যে আদর্শ মান বা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক হচ্ছে 2:1। এটা মাথায় রাখবে যে কোম্পানির যদি 2:1 কারেন্ট রেশিও হয় দ্যাট মিনস কোম্পানি কিন্তু বেটার পজিশনে রয়েছে। এই 2:1 এটার মানেটা একবার বুঝে নেওয়া যাক। এই 2:1 এর মানে হচ্ছে কোম্পানির কাছে 2 টাকার কারেন্ট অ্যাসেটস আছে, কোম্পানির কাছে কত টাকা কারেন্ট আছে, 2 টাকা, আর কোম্পানির কাছে কারেন্ট লায়াবিলিটি মানে কারেন্ট অব্লিগেশন হচ্ছে 1 টাকার। দ্যাট মিনস কোম্পানি যদি ইমিডিয়েটলি তার সমস্ত কারেন্ট অ্যাসেট সেল করে দেয় তাহলে কোম্পানি 2 টাকা রিসিভ করবে এবং কোম্পানিকে পে করতে হবে 1 টাকা। তাহলে এই যে সিচুয়েশন মানে কোম্পানির এবিলিটি, কোম্পানির ক্ষমতা দেখা হচ্ছে কোম্পানি তার লায়াবিলিটি পে করতে পারছে কি না। তো এই 2:1 এর মিনিংটা হচ্ছে কোম্পানির কাছে 2 টাকা আছে, কোম্পানিকে পে করতে হবে 1 টাকা। দ্যাট মিনস কোম্পানির কাছে এনাফ মানি আছে তার লায়াবিলিটি পে করে দেওয়ার জন্য। তো এখানে 2:1টাকেই কেন স্ট্যান্ডার্ড ধরা হয়? তো কারেন্ট রেশিও এটাকে কারেন্ট রেশিও যেটা আছে 2:1 কেন ধরা হয়? তো এই যে 2টা ধরা হচ্ছে, কারেন্ট অ্যাসেটসকে 2 ধরা হচ্ছে আর কারেন্ট লায়াবিলিটি 1 হলে খুব বেটার সিচুয়েশনে কোম্পানি রয়েছে, এটা কেন ধরা হয়? এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে যে কারেন্ট যে অ্যাসেটস রয়েছে, কারেন্ট অ্যাসেটস বেসিক্যালি কোনগুলোকে বোঝায়, ডেটার্স, স্টক, এটার পরে রয়েছে প্রিপেড এক্সপেন্সেস, ক্যাশ ব্যালেন্স, এই ধরনের যে ব্যালেন্সেস গুলো রয়েছে, স্টক, বিল রিসিভেবল, ডেটার্স, ক্যাশ ব্যালেন্স, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোকে ধরা হয় কারেন্ট অ্যাসেট হিসাবে। তো এখানে আমার একটা মেন কম্পোনেন্ট হচ্ছে দ্যাট ইজ ডেটার্স। তো ডেটার্স মানে যাকে আমি ক্রেডিটে সেল করেছি, ধারে বিক্রি করেছিলাম, তার মানে তার থেকে আমি একটা সার্টেন টাইমের পর কিছু টাকা ফেরত পাবো। বাট তাকে যদি ইমিডিয়েটলি বলি আমাকে টাকা ফেরত দেওয়া, সে কিন্তু ইমিডিয়েটলি আমাকে টাকা দিতে, ডেটার্স কিন্তু আমাকে ইমিডিয়েটলি টাকা দিতে নাও পারে। ঠিক আছে, তাহলে আমি আমি ইমিডিয়েটলি পুরো টাকাটা নাও পেতে পারি। তাই জন্য এই রেশিওটার ক্ষেত্রে কারেন্ট অ্যাসেটস যেটা রয়েছে তার ভ্যালু 2 রাখতে বলা হয়। 2 রাখতে কেন বলা হয়? যদি 2 টাকা পাওয়ার কথা থাকে তো অবভিয়াসলি কোম্পানি 1 টাকা
জোগাড় করে নিতে পারবে এবং সেই 1 টাকা কোম্পানি লায়াবিলিটি পে করে দিতে পারবে। তো ইমিডিয়েটলি যদি কোম্পানি 2 টাকা চেয়ে পাঠায়, 2 টাকা হয়তো সে পেলো না, 1 টাকা পেলো, তাহলে 1 টাকাই কিন্তু তার লায়াবিলিটি পে করতে চলে যাবে। তার মানে কোম্পানির কাছে এনাফ মানি থাকবে, মানে পুরো টাকাটাই থাকবে পে করে দেওয়ার জন্য। তাই জন্য 2 টাকা ধরা হয়। 2 টাকার বেশি থাকলেও সেখানেও যদি এখানে কারেন্ট অ্যাসেট যদি 3 থাকতো, সেক্ষেত্রে কোম্পানি আরো বেটার পজিশনে থাকতো। কোম্পানির কাছে 3 টাকা পাবে আর কোম্পানিকে পে করতে হবে 1 টাকা। তো এখানে কোম্পানির লিকুইডিটি পজিশন আরো বেটার। কোম্পানি যদি 3 টাকা চেয়ে পাঠায়, অন্তত কোম্পানি 2 টাকা পেয়ে যাবে। বাকি 1 টাকা হয়তো পরে পাবে, কিন্তু 2 টাকা অন্তত পেয়ে যাবে। সেই 2 টাকা দিয়ে সে তার 1 টাকার লায়াবিলিটি পে করে দিতে পারবে। দ্যাট মিনস যত হায়ার রেশিও থাকবে কোম্পানির, তত বেটার লিকুইডিটি থাকবে, কোম্পানির কাছে তত ক্যাশ টাকা থাকবে। তো লিকুইডিটি কারেন্ট রেশিওর মাধ্যমে আমরা বেসিক্যালি কোম্পানির লিকুইডিটি পজিশন অ্যান্ড কোম্পানির যে এবিলিটি টু পে শর্ট টার্ম লায়াবিলিটি পে করার যে ক্ষমতা, সেটা আমরা বেসিক্যালি এই কারেন্ট রেশিওর মাধ্যমে আমরা বের করে থাকি। ঠিক আছে, এবার একটা প্রবলেম রয়েছে, বইয়েরই একটা প্রবলেম আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো বইয়ের এই যে পার্টিকুলার যে প্রবলেমটা তোমরা দেখছো, সেখানে কারেন্ট রেশিও আমাকে ক্যালকুলেট করতে বলেছে আর অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছে, মানে অনেকগুলো আইটেম দিয়ে দিয়েছে। প্রথম ক্রেডিটার্স হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে। বিলস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, শর্ট টার্ম লোন আমার কারেন্ট লায়াবিলিটি, স্টক ইন ট্রেন্ড হচ্ছে কারেন্ট অ্যাসেটস, বিল রিসিভেবল আমার কারেন্ট অ্যাসেটস, অ্যাক্রুড ইনকাম যেটা রয়েছে সেটা আমার কারেন্ট অ্যাসেটস। নেক্সট হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন, এটা কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কারেন্ট লায়াবিলিটি, ডেটার্স হচ্ছে কারেন্ট অ্যাসেটস, প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেটস, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কারেন্ট অ্যাসেটস, প্রপোজ ডিভিডেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটস, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তো আমার এখানে যা যা কারেন্ট লায়াবিলিটি রয়েছে আর যেগুলো কারেন্ট অ্যাসেটস রয়েছে সেগুলোকে যদি আমরা যোগ করে নিই, যতগুলো কারেন্ট অ্যাসেটস রয়েছে সেগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটসটা পেয়ে যাব। টোটাল কারেন্ট অ্যাসেটস পেয়ে গেলাম, আর যতগুলো কারেন্ট লায়াবিলিটি আমার রয়েছে সেগুলোকে যোগ করে নিলে টোটাল কারেন্ট লায়াবিলিটি পেয়ে যাব। এবার আমরা যতগুলো বইয়ের সলিউশনে করে দেওয়াই আছে, যতগুলো কারেন্ট অ্যাসেট ছিল সেগুলো যোগ করেছে 2 লাখ টাকা, আর কারেন্ট লায়াবিলিটি যা যা ছিল সেগুলোকে আমরা যদি সাম করি সেটা হচ্ছে 1,25,000। তো কারেন্ট রেশিও যেটা আসছে, ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। যদি 2 লাখকে ভাগ করে দেবো 1,25,000 দিয়ে, তাহলে রেশিওটা আসছে 1.6:1। দ্যাট মিনস কোম্পানির কাছে 1 টাকা 60 পয়সা আছে, কিন্তু কোম্পানিকে পে করতে হবে 1 টাকা। তো কোম্পানির কাছে 1 টাকা 60 পয়সা দিয়ে কোম্পানিকে পে করতে হবে 1 টাকা। দ্যাট মিনস কোম্পানির কাছে এনাফ মানি আছে যে সে তার লায়াবিলিটি পে করে দিতে হবে। বাট এটা কিন্তু জাস্ট স্ট্যান্ডার্ড যে রেশিওটা ছিল, দ্যাট ইজ 2:1, তার থেকে কিন্তু কম। দ্যাট মিনস কোম্পানির লিকুইডিটি পজিশন কিছুটা হলেও উইক রয়েছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমরা বুঝলাম কোম্পানির লিকুইডিটি পজিশন কিছুটা হলেও উইক রয়েছে, মানে কম রয়েছে লিকুইডিটি পজিশন, কিন্তু কোম্পানির কাছে এনাফ কারেন্ট অ্যাসেটস আছে তার কারেন্ট লায়াবিলিটি পে করে দেওয়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে কারেন্ট রেশিও, তার ডেফিনেশন, কারেন্ট রেশিও কেন ইউজ করা হয়, কারেন্ট রেশিও কিভাবে ক্যালকুলেট করা হয়, কারেন্ট অ্যাসেটস কোনগুলো, কারেন্ট লায়াবিলিটি কোনগুলো, সেটা তোমরা এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট যে রেশিওটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লিকুইড রেশিও। নেক্সট যে রেশিওটা আমরা এখানে ডিসকাস করব দ্যাট ইজ লিকুইড রেশিও। লিকুইড রেশিও কে তরল অনুপাতও বলা হয়। লিকুইড রেশিওর আরেকটা নাম হচ্ছে তরল অনুপাত। তো লিকুইড রেশিও আমরা কেন ক্যালকুলেট করি বা কুইক রেশিও আমরা কেন ক্যালকুলেট করি সেটা একবার দেখে নেওয়া যাক। তো লিকুইড রেশিও যেটা আমরা, এটাও একটা লিকুইডিটি রেশিও, মানে তারল্যতার অনুপাত, মানে কোম্পানির লিকুইড পজিশন কেমন সেটা আমরা এই পার্টিকুলার যে রেশিও, কুইক রেশিও, সেটার মাধ্যমে দেখি। এটা কারেন্ট রেশিওর থেকে আরো কম, মানে কারেন্ট রেশিওতে আমরা লিকুইডিটি দেখি, কুইক রেশিওতে আমরা কোম্পানির লিকুইডিটি পজিশন, মানে কোম্পানি কত বেশি লিকুইড, মানে লিকুইডিটি অ্যাসেটস রয়েছে সেটা আমরা এই পার্টিকুলার
রেশিওর মাধ্যমে ডিসাইড করি, মানে কোম্পানির কাছে ইমিডিয়েট কত টাকা আসতে পারে। কারেন্ট রেশিওর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, যত কারেন্ট অ্যাসেটস রয়েছে, যত কারেন্ট লায়াবিলিটি রয়েছে, সেগুলো সবকটাই আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসেছিলাম। বাট এমন কিছু অ্যাসেটস থাকে যে অ্যাসেটস গুলো ইমিডিয়েটলি কিন্তু, যাদের থেকে কারেন্ট অ্যাসেটস থাকে, যাদের থেকে আমি টাকা চাইলেও সঙ্গে সঙ্গে হয়তো টাকা পাবো না, লাইক স্টক ইন ট্রেড। তো কোম্পানির গোডাউনে যে স্টকটা পড়ে রয়েছে, কোম্পানির গোডাউনে যে স্টক পড়ে আছে, সেই কোম্পানি স্টকটা কি ইমিডিয়েটলি চাইলেই কি বিক্রি করে দিতে পারবে? অবশ্যই পারবে না। যদি চাইও ইমিডিয়েটলি কিন্তু সেল অফ করতে পারবে না, পুরোটাকে সেল করে দিতে পারবে না। তাহলে স্টক কিন্তু কারেন্ট অ্যাসেটস, বাট সেটাকে আমরা লিকুইড অ্যাসেটস বলতে পারবো। লিকুইড অ্যাসেটস কোনগুলো? যেগুলো ইমিডিয়েটলি মার্কেটে বিক্রি করলে ইমিডিয়েট টাকা পাওয়া যায়, সেইগুলোকে বলা হয় লিকুইড অ্যাসেটস। নেক্সট, বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল আমার লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়ে, কারণ বিলস রিসিভেবল দ্যাট মিনস যে ডেটার্সের থেকে আমি বিল পেয়েছি, তাকে যদি আমি ইমিডিয়েটলি বলি পেমেন্ট করতে, সে অন্তত কিছু টাকা আমাকে পে করে দেবে। তো বিল রিসিভেবল আমি লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়বে। অ্যাক্রুড ইনকাম যেটা রয়েছে, সেটা লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়বে। ডেটার্সকেও যদি আমি, এই ডেটার্সদেরকেও যদি আমি রিকোয়েস্ট করি, তারাও কিন্তু আমাকে কিছু টাকা ইমিডিয়েটলি পে করে দেবে। নেক্সট রয়েছে প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস কিন্তু লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়ে না। প্রিপেড এক্সপেন্সেস কিন্তু লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়ে না। তো প্রিপেড এক্সপেন্সেস কি কিন্তু আমি লিকুইড অ্যাসেটস এর মধ্যে ক্যালকুলেট করব না। লিকুইড অ্যাসেট ক্যালকুলেট করার সময় কিন্তু আমরা কি করব, প্রিপেড এক্সপেন্সেসটাকে, লিকুইড অ্যাসেটস বার করার জন্য প্রিপেড এক্সপেন্সেস অ্যান্ড স্টক ইন ট্রেড, এই দুটোকেই বাদ দিয়ে দেবো। কারণ এই দুটো, প্রিপেড এক্সপেন্সেস মিন যে এক্সপেন্সেসটা আমরা অলরেডি পে করে দিয়েছি, সেই এক্সপেন্সেস গুলোকে বলা হয় প্রিপেড এক্সপেন্সেস। দ্যাট মিনস ফিউচারে কোনো এক্সপেন্সেস ছিল, সেটা অলরেডি আমি পে করে দিয়েছি, সেইটাকে আমি কারেন্ট বা লিকুইড অ্যাসেটস এর মধ্যে আমি ফেলবো না। ঠিক একই রকম ভাবে স্টক ইন ট্রেড বা স্টক যেটা রয়েছে, সেটাকে আমি লিকুইড অ্যাসেটস বলবো না, কারণ স্টক ইমিডিয়েটলি কিন্তু সেল অফ করা যায় না। নেক্সট রয়েছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমার লিকুইড অ্যাসেটস এর মধ্যেই পড়ে। আর ক্যাশ, ক্যাশ তো অলওয়েজ লিকুইড। তো এই দুটো অংশ বাদ দিয়ে বাকি সবকটাই কিন্তু আমাদের লিকুইড অ্যাসেটস এর মধ্যে পড়ছে। তো এইগুলোর থেকে আমি ইমিডিয়েটলি টাকা পেতে পারি। তো কুইক রেশিও যেটা রয়েছে, কুইক রেশিও যেটা আমাকে ক্যালকুলেট করতে হয়, বেসিক্যালি সেটা কুইক অ্যাসেটস কে নিয়ে ক্যালকুলেট করতে হয়। দ্যাট মিনস যে অ্যাসেটস গুলো আমি ইমিডিয়েটলি মার্কেটে সেল করে দিয়ে আমার যে কারেন্ট লাইবিলিটি বা শর্ট টার্ম লাইবিলিটি যেটা রয়েছে, সেটা ইমিডিয়েটলি পে করে দেওয়ার যে ক্ষমতা, এফিসিয়েন্সি, কি কত তাড়াতাড়ি আমি পে করতে পারি, সেই পাওয়ারটা পরিমাপ করা হয় কুইক রেশিওর মাধ্যমে। দ্যাট মিনস আমি কুইক অ্যাসেট সেল করব অ্যান্ড শর্ট টার্ম লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটিকে আমি ইমিডিয়েট পে করে দেবো, সেইটাকেই বলা হয় কুইক রেশিও। তো যদি কুইক রেশিও, এই যে কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কুইক অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি। তো কুইক রেশিওর যদি হায়ার কুইক রেশিও হয়, সেক্ষেত্রে সেটা কি ইন্ডিকেট করে? এই রেশিওটা যদি বেশি, মানে অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে সেটা কি ইন্ডিকেট করবে? তো এটা ইন্ডিকেট করবে কোম্পানির ফিনান্সিয়াল পজিশন অনেক বেশি স্ট্রং, কোম্পানির কাছে লাইবিলিটি পে করার জন্য অনেক ফান্ড রয়েছে, অ্যান্ড সেটা কোম্পানির জন্য অনেক বেটার হয়। এটা আমার কি করে না, পজিটিভ সিগন্যাল দেয় ব্যাংক অ্যান্ড ইনভেস্টার্সকে। তো কোম্পানির এই যে লিকুইড রেশিও বা কুইক রেশিও যদি অনেক বেশি হায়ার পজিশনে থাকে, সেক্ষেত্রে কোম্পানির ফিনান্সিয়াল পজিশন স্ট্রং করবে। সেকেন্ড, লাইবিলিটিকে, কুইক লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটি যা রয়েছে, সেগুলোকে আমি ইমিডিয়েটলি পে করে দেওয়ার পাওয়ার থাকবে। এটা কিন্তু ব্যাংকের কাছে একটা খুব পজিটিভ সিগন্যাল দেবে। কেন? কোম্পানির কাছে এনাফ ফান্ড রয়েছে, ইনভেস্টারের কাছে ইনাফ, ইনভেস্টাররাও ভাববে যে কোম্পানির কাছে অনেক টাকা রয়েছে, তো কোম্পানি ইন ফিউচার অনেক বেশি প্রফিটেবিলিটি আর্ন করতে পারবে, কোম্পানি অনেক বেশি প্রফিট আর্ন করে জেনারেট করে দিতে পারবে। আর যদি কুইক রেশিও যদি কম থাকে, লিকুইড রেশিও বা কুইক রেশিও যদি কম হয়, ভ্যালুটা যদি আমার কম হয়, সেক্ষেত্রে সেটা কি ইম্প্যাক্ট করে?
না কোম্পানি, সেক্ষেত্রে সেটা একটা ফিনান্সিয়াল রিস্ক হয়ে যায়। দ্যাট মিনস কোম্পানি যদি ইমিডিয়েটলি পে করতে হয়, তার লাইবিলিটি যদি ইমিডিয়েটলি পে করতে হয়, সেক্ষেত্রে কোম্পানির কাছে এনাফ ফান্ড যদি না থাকতে পারে, মানে কুইক অ্যাসেট সেল করে হয়তো এনাফ ফান্ড সে গ্যাদার করতে নাও পারে, সেক্ষেত্রে কোম্পানির জন্য সেটা একটা ফিনান্সিয়াল রিস্ক হয়ে যায় এবং সেটা পোটেনশিয়াল ক্যাশ ক্রাইসিসের ক্রিয়েট করে। ইন ফিউচার সেটা একটা ক্যাশের ক্রাইসিস, মানে আমার কাছে, মানে কোম্পানির কাছে ক্যাশ, যে যতটা ক্যাশ থাকার দরকার ইনভেস্টমেন্ট করার জন্য, বিজনেসটাকে রান করার জন্য, সেই অ্যামাউন্ট অফ ক্যাশ কোম্পানির কাছে নাও থাকতে পারে। তাহলে লো রেশিওটা কিন্তু কোম্পানির জন্য এই একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ফার্স্ট ফিনান্সিয়াল রিস্ক, সেকেন্ড হচ্ছে ক্যাশ ক্রাইসিস, ক্যাশ ক্রাঞ্চ করে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কুইক রেশিও। তো আমরা বেসিক্যালি এই পার্টিকুলার ভিডিওতে কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও সম্বন্ধে জানলাম। এই দুটোই হচ্ছে আমার লিকুইডিটি রেশিওর মধ্যে পড়ে। তো এই দুটো রেশিও খুব ভালো করে পড়ে যাবে। এই দুটো রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোনটা কারেন্ট অ্যাসেটস, কোনটা কারেন্ট লায়াবিলিটি, কোনগুলোকে কুইক অ্যাসেটস বলবো, কোনগুলোকে কুইক অ্যাসেটস বলবো না, কুইক অ্যাসেটস ক্যালকুলেট করার সময় আমরা ইনভেন্টরি বাদ দিয়ে দিই কেন, প্রিপেড এক্সপেন্সেস বাদ দিয়ে কেন, সেটাও এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিয়েছি। সেগুলো একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ।